প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীরা রয়েছেন যে কোনো বিভাগের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের একটি আবশ্যিক কোর্স হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। মূলত এই কোর্সটি এবছর নতুন করে সংযোজন করা হয়েছে। বিগত বছর একটি কোর্স ছিল, সেই কোর্স থেকে এই কোর্সের পার্থক্য হচ্ছে এখানে কিছু অধ্যায়ভিত্তিক পরিবর্তন এসেছে, তবে 50 থেকে 60% টপিক আগের মতোই রয়েছে। আমরা আপনাদের হচ্ছে এই নতুন সিলেবাসের একটি প্রথম অধ্যায়ের একটি টপিক হলো মূলত মুসলিম শাসনের অধীনে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে বিকাশ বা পরিবর্তন সেই সম্পর্কিত আলোচনা। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে যে মুসলিম শাসকদের অধীনে বাংলা অর্থাৎ 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ, মানে হচ্ছে পলাশীর যুদ্ধের আগ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকে বোঝানো হয়েছে। এখানে মুসলিম শাসকদের অধীনে বাংলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটেছিল, সে বিষয়গুলো এখানে তারা তুলে ধরার চেষ্টা করছে। ক নাম্বারে এখানে আছে হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন, মানে এখানে আছে হচ্ছে যে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছেন বলে আমরা ইতিহাস থেকে জেনে থাকি, এবং এর মাধ্যমে ঐতিহাসিকরা মনে করে থাকেন 1204 খ্রিস্টাব্দেই ভারতীয় উপমহাদেশে কিংবা বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। তবে এখানে আরও কিছু কথা রয়েছে, যেমন মুসলিমরা কি আসলে 1204-এ আক্রমণ করেছিল না তার আগে। মূলত আমরা ইতিহাস থেকে দেখে থাকি যে 712 খ্রিস্টাব্দে এখানে হচ্ছে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু এবং মুলতান বিজয় করেছিলেন, এবং পরবর্তীতে এখানে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 16তম বার তিনি হচ্ছে সোমনাথ মন্দির আক্রমণ করে এখানকার দখল নেওয়ার তিনি চেষ্টা করেছিলেন, এবং পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের বাংলা বিজয়ের মাধ্যমে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই হচ্ছে আমাদের এখানকার রাজনৈতিক যে পরিবর্তনগুলো ঘটলো, অর্থাৎ 1204, 1757 কিংবা 1526 এখানে যে হচ্ছে বাবরের নেতৃত্বে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় এবং বাংলার অঞ্চল দখলে আসে সম্রাট আকবরের সময়কালে। মূলত এখানে আকবরের সময়কালে ক্ষমতা দখলে আসে হচ্ছে 1576 খ্রিস্টাব্দে। এবার আমরা যাব হচ্ছে এই সময়কালে একটি সামাজিক পরিবর্তন ঘটেছিল, অর্থাৎ এই মুসলিম শাসকদের অধীনে এখানকার যে সামাজিক পরিবর্তন, তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে একটি মুসলিম শাসকদের আগমনের ফলে সমাজে এক ধরনের নতুন সংস্কৃতির মিশ্রণ ঘটে, অর্থাৎ এখানকার আগের যে জনগোষ্ঠী ছিল এবং নতুন যে জনগোষ্ঠী এখানে এসেছিল তাদের সংমিশ্রণের ফলে এখানে সংস্কৃতির মধ্যেও এক ধরনের নতুন সংমিশ্রণ ঘটে, নতুন একটি সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল। এছাড়া কৃষি ও বাণিজ্যের প্রসার ঘটে, যা অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনে। যেমন নতুন স্থাপত্য শৈলী, সাহিত্য, শিল্পকলার বিকাশ ঘটে এবং ভারতীয় এবং ইসলামিক সংস্কৃতির সংমিশ্রণে এক নতুন রূপ নেয়। শিক্ষার প্রসার ঘটে, বিশেষ করে মুসলিম সমাজে এই সময় শিক্ষার ব্যাপক প্রসার ঘটতে থাকে, যদি এগুলো ঘটেছিল মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার একেবারে শেষের দিকে, 1800 শতক কিংবা 19 শতকের দিকে। তবে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে স্থানীয় যে রীতিনীতি ছিল এবং সংস্কৃতির সাথে আরবীয় মুসলিম সংস্কৃতির একটা সংমিশ্রণ ঘটতে দেখা যায়। আবার কিছু মুসলিম শাসক অমুসলিমদের প্রতি সহনশীল ছিলেন এবং তাদেরকে আবার ধর্মীয় স্বাধীনতা প্রদানে তারা হচ্ছে চেষ্টা করেছিলেন। এভাবে হচ্ছে মুসলিম শাসকরা এখানে তাদের সামাজিক যে পরিবর্তনগুলো সেগুলো তারা সাধন করেছিলেন। আবার আমরা যদি যাই যে এখানকার এই সময়কালে অর্থাৎ মুসলিম শাসকদের অধীনে এখানে কিছু সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছিল। কীরকম পরিবর্তন? যেমন ফার্সি ভাষা ও সাহিত্যের এখানে হচ্ছে প্রসার ঘটতে থাকে এই মুসলিম শাসকদের অধীনে, এবং এটি মোটামুটি আদালতের ভাষা হিসেবে একসময় স্বীকৃতি লাভ করে মোঘল এবং সুলতানি আমলের দিকে। আবার এই সময়কালে আমরা যদি দেখি স্থাপত্য, সঙ্গীত, চারুকলা, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শৈলীর উদ্ভব ঘটে, রীতিনীতির উদ্ভব ঘটে। আমরা মোঘল, সুলতানি, ব্রিটিশ আমলে এখানে হচ্ছে স্থাপত্য অসংখ্য দেখতে পাই বাংলায়। আবার সঙ্গীতের চর্চাও আমরা হচ্ছে এখান থেকে দেখি, চারুকলার বিকাশ ঘটেছে। আমরা এইসব স্থাপত্যের মধ্যে যে আর্টগুলো আমরা দেখি, চিত্রকলাগুলো দেখি, এগুলোই কিন্তু এখানকার বা সেই সময়কার যে সংস্কৃতি এবং চারুকলা, স্থাপত্য রীতি, এই সকল সাংস্কৃতিক পরিবর্তনকে এগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে। আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান যেমন হচ্ছে মাদ্রাসা, খানকা, এগুলোও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই মুসলিম শাসকদের অধীনে, এবং এখানে এই মাদ্রাসা এবং খানকা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তখন হচ্ছে ব্যাপক প্রসার ঘটতে থাকে।
আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে স্থানীয় লোক সংস্কৃতি এবং শিল্পের উপর মুসলিম সংস্কৃতির প্রভাব দেখা যায়। আবার এই স্থানীয় লোক সংস্কৃতি এবং শিল্পের উপর মুসলিম প্রভাব মূলত হচ্ছে এখানকার সংস্কৃতিকে, এখানকার শিল্পকে মুসলিম প্রভাব দ্বারা প্রভাবিত করেছিল। আমরা এখানকার অর্থনৈতিক পরিবর্তনগুলো আমরা একটু যদি লক্ষ্য করি, আমরা দেখি যে মুসলমানদের বা মুসলমান শাসনের সময় থেকে বাংলায় পাট, রেশম চাষ শুরু হয় এবং কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি ছিল। এখানে এই কৃষিটা হচ্ছে প্রাচীন বাংলার অর্থনীতি এবং মুসলিম বাংলার অর্থনীতি দুই ক্ষেত্রেই কিন্তু সমানভাবে আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু পরিবর্তন আমরা দেখলাম হচ্ছে যে বাংলায় পাট এবং রেশম চাষটা শুরু হয় মূলত মুসলিম শাসকদের বা শাসনের অধীনে থেকেই। মোঘল আমলে বস্ত্র, জাহাজ নির্মাণ এবং শিল্প সাহিত্যে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। এই সময় হচ্ছে শিল্পগুলোর উৎপাদন এবং রপ্তানি বাংলায় একটি শক্তিশালী এবং রপ্তানি চালিত অর্থনীতিতে আস্তে আস্তে এখানকার অর্থনীতি পরিবর্তিত হতে থাকে। এবং সপ্তদশ শতাব্দীতে আমরা দেখি যে এখানে যখন মোঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল বাংলা, মানে 1576 খ্রিস্টাব্দে বা তার পরবর্তী সময়কালে, তখন অর্থনৈতিক সম্প্রসারণ বাংলায় ব্যাপকভাবে দেখা যায়, যা মূলত এখানকার রাজবংশ এবং হচ্ছে ইউরোপকেও পরবর্তীতে ছাড়িয়ে যায়। এবার আমরা যাচ্ছি হচ্ছে সর্বশেষ ধর্মীয় পরিবর্তন কী ঘটেছিল মুসলিম শাসকদের অধীনে সে সম্পর্কিত আলোচনা। ইসলাম ধর্ম বাংলায় ধীরে ধীরে প্রভাব লাভ করে এবং আরব বণিক এবং সুফি দরবেশদের মাধ্যমে একসময় ইসলাম প্রচার লাভ করে, যেখান থেকে সুফিবাদের বিকাশ বা ফলাফল সম্পর্কে আমরা হচ্ছে সামনে আলোচনা করব সামনের অধ্যায়গুলোতে। কিছু মুসলিম শাসক এখানে হচ্ছে মুসলিমদের প্রতি সহনশীল ছিলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদানে সচেষ্ট ছিলেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় আদান প্রদান এ সময় ঘটতে থাকে। আবার মুসলিম শাসনের ধারাবাহিক কিছু পরিবর্তনের ফলে এখানকার ধর্মীয় পরিবর্তনও লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি এখানে মোগল সম্রাট আকবর, তিনি আবার হচ্ছে এখানে সেকুলার বা অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনার উদ্ভব করেছিলেন এবং নিজস্ব ধর্ম প্রবর্তনের চেষ্টাও করেছিলেন। এরকম অনেকগুলো বিষয় বাংলার মুসলিম শাসন থাকা অবস্থায় আমরা লক্ষ্য করেছি। তাহলে এখানে মুসলিম শাসনের অধীনে এতক্ষণ আমরা যে বিষয়গুলো জানলাম যে কী কী পরিবর্তন ঘটলো, তাহলে এখানকার এই মুসলিম শাসক কারা, যাদের সময় এখানে বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় পরিবর্তন ঘটেছিল, সেই ব্যক্তিদের আমরা একটু নামগুলো মনে রাখার চেষ্টা করবো। যেমন এখানে 1204-এ যখন হচ্ছে আক্রমণ করেছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তার রাজবংশ এখানে 1227 পর্যন্ত এখানে শাসন করেছিল। তারপর এখানে আমরা দেখি যে এখানে মামলুক সুলতানগণ এসেছিলেন, তারা 1227 থেকে 1281 খ্রিস্টাব্দে পর্যন্ত এখানে শাসন করেন এবং বলবনরা এখানে এসেছিলেন, তুগলকরা এখানে শাসন করেছিলেন। সেখান থেকে আমরা দেখি এখানে এক সময় হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ এখানে এসেছিলেন, তারপরে এসেছেন ইলিয়াস শাহী বংশের ইলিয়াস শাহ বংশ, হাবশি শাসন এসেছিল, হোসেন শাহী শাসন এসেছিল 1494 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই হোসেন শাহী বংশ এখানে হচ্ছে বলবৎ ছিল। এটাকে এই পুরো সময়টাকে, অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহের সময় থেকে হোসেন শাহী বংশ পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয় বাংলার সুলতানি আমল। এরপরে আমরা দেখি 1526 খ্রিস্টাব্দে এখানে এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যখন বাংলা আক্রমণ করেছিল, সেই সময়ের পরবর্তী সময় থেকে আমরা এটাকে বিবেচনা করছি হচ্ছে মূলত মোঘল শাসন আমল। এখন বাংলা এখানে ভারতীয় উপমহাদেশে এখানে মোঘল শাসন প্রতিষ্ঠিত হয়েছে 1526 খ্রিস্টাব্দে, কিন্তু বাংলা অঞ্চলে এই মোঘল শাসনটি প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখি যে 1576 খ্রিস্টাব্দে। এবং সেই সময় থেকে, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে গভর্নর বা এগুলো নিয়োগ করা হয় 1565 থেকে এবং 1717 পর্যন্ত এখানে বাংলা অঞ্চলটা মোঘল সুবেদার এবং গভর্নররা হচ্ছে এখানে শাসন করেছিলেন। এবং সর্বশেষ এখানকার স্বাধীন নবাবরা ছিলেন 1717 থেকে 1757 পর্যন্ত। এখানে মোঘল শাসনের অধীনে এখানে হচ্ছে নবাবরা এই বাংলা শাসন কার্যক্রম পরিচালনা করেছিল। এবং 1757 সালে এখানে এই নবাব সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের নিকট পলাশীর যুদ্ধের মাধ্যমে পরাজয় ঘটে এবং এখানে যে বাংলার স্বাধীনতা সূর্য বা নবাবী শাসন যেটা ছিল সেটার হচ্ছে পতন ঘটে এবং ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে এখানকার শাসন ক্ষমতাটি তিনি দখল করে নেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার এই ভিডিওটি যারা মনোযোগ দিয়ে শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি অনুরোধ হলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনার পরিচিত যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে সারা বাংলাদেশে সবার কাছে হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারা এই গুরুত্বপূর্ণ টপিকের অ্যানালাইসিসটি আমার শুনতে পারে এবং তারাও যেন কিছু শিখতে পারে এবং পরীক্ষা ভালো করতে পারে। ডিগ্রি প্রথম বর্ষের যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হতে যাচ্ছে তাদের কাছেও
এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অনার্স প্রথম বর্ষের যেই কোনো শিক্ষার্থী যে কোনো বর্ষের তাদের জন্য এই চ্যানেলটি এই ভিডিওগুলো কাজে লাগবে। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, পরিচয় এই কোর্সের নতুন কোনো ভিডিও এই মুহূর্তে ইউটিউবে নেই, আমি একমাত্র এই ভিডিওগুলো শুরু করছি। পরবর্তীতে হয়তো এর চেয়ে ভালো কোয়ালিটিফুল অনেক ভিডিও আপনার ইউটিউবে দেখতে পাবেন। তবে আমার সাথে যুক্ত থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।